দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের ৩ বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো ৪৮টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই ৪৮টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া, ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়, এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে। ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, ইনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐকমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি হা ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে ৩০০ আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজো কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা, এই বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে ৭ দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই। সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন ৩০০ আসনেই ঘোষণা করে দিয়েছি। তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলন যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। সংশ্লিষ্টরা বলছে 2024 সালের 5 আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন CNG স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়লার সাবস্টিটিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট টু এনার্জি, বায়োগ্যাস, কম্পোস্ট বা যদি আমি RDF করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন এমিশনটা কমাতে পারবো। আমাদের যে সলিড বেস রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি তাহলে 75% অফ দ্য প্রবলেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনার এমনি সলভ হয়ে যাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আগুনে পুড়ছে একের পর এক গুদাম। ঝুটেরই আগুনের সামনে যেন অসহায় দমকল বাহিনীও। লেলিহান শিখায় ঝুটের গুদামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট আর স্কুল। আগুনের সূত্রপাত কিভাবে কিংবা কেনই বা ভয়াবহ হলো এই আগুন, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সব ক্ষত ভুলে ধ্বংসস্তূপে চলছে আরও বড় আকারের গুদাম তৈরির কাজ। সাধারণত শুকনো মৌসুম অর্থাৎ শীতকালকে বলা হয় আগুনের ঝুঁকির মৌসুম। তবে গাজীপুরের চিত্র ভিন্ন। প্রায় প্রতিদিনই এখানকার কোনো না কোনো ঝুট গুদামে আগুন লেগেই থাকে। নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে ওঠা কারখানা আর ফায়ার সেফটি না মানাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। তার উপর আবাসিক এলাকায় গুদাম নির্মাণ করায় আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ। আগুন লাগলে তো মানুষের ব্যাপক এটার কোনো দিক বিদিক কোনো থাকে না। শুধু ঝুট না, সাথে পলিথিন সহ নানা ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলো গোডাউনের মধ্যে থাকে। ফাঁকা জায়গায় এই গোডাউনগুলো করানো উচিত। নির্দিষ্ট একটা এরিয়া থাকা উচিত। শুধু আবাসিক এলাকায় নয়, ঝুট মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। দায়সারা লাইসেন্স প্রক্রিয়া আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এমন বাস্তবতায় সব দফতরকে সমন্বয়ের পরামর্শ ফায়ার সার্ভিসের। ঝুট গোডাউনে সাধারণত মালিক যারা আছে তারা লাইসেন্স নিতে চায় না। যারা এই লাইসেন্স নিচ্ছে না বা অগ্নি নিরাপত্তা ফলো করছে না, তার জন্য আমরা পাশাপাশি আইনের প্রয়োগ করছি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই অনিয়মের শেষ হওয়ার প্রত্যাশা ছিল গাজীপুরবাসীর। তবে বাস্তবতা, অবৈধ এসব গুদাম দিন দিন বেড়েই চলছে। ফায়ার ব্রিগেড শর্ত সাপেক্ষে কিছু গোডাউনকে লাইসেন্স দিচ্ছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকে নেই তদারকি বা মনিটরিং। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
2021 সালে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদে, যার মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে পড়েছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, জমি, বাড়ি, দোকান ও শিল্প প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করা হলেও মিলছে না ন্যায্য মূল্য। বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে ফসলি জমি, এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে। ন্যায্য মূল্যের দাবিতে বেশ কয়েকবার জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। টাক্সার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা যদি বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। ন্যায্য দাম আমরা পাইতেছি না, 3 গুণ দফরের বিষয়। সরকার যদি তাদেরকে ন্যায্য মূল্য দেয় এবং বাণিজ্যিক রেট দেয়, তাহলে তারা অন্য জায়গায় গিয়া শিপমেন্ট হয়ে তারা বাড়ি করতে পারবে। আমাদের 6 লাইন নেক সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেবের, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। তবে তদন্ত করে সবার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের। কাউকে বঞ্চিত করা হচ্ছে না, সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা। জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট চরম বিরোধ নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চরম বিরোধ নিয়ে হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ, সেখানে জুলাই চেতনা কোথায়, সেই প্রশ্নও তোলেন আইন উপদেষ্টা। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত তো নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছে। এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে, এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত? তৈরি পোশাক খাত নিয়ে অন্তত 1 দশকের আলোচনা বাংলাদেশ লো ভ্যালু বা স্বল্প মূল্যের পণ্য রপ্তানির মধ্যে আটকে আছে। এ কারণে রপ্তানির চেহারায়ও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। যদিও এখন আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু, সেখানে বাংলাদেশের অবস্থান অনেক পিছনে। সেক্ষেত্রে মার্কিন শুল্ক নীতি চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে।
ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করার মাধ্যমে আমরা যে রপ্তানি অধিক পরিমাণে বাড়াবো সেটা এখনও ব্যাপকভাবে আসে নাই, কিন্তু সেটা সম্ভাবনা আছে। বিশেষ করে গার্মেন্টে কিছু কিছু হয়েছে। একটা বড় মাপের সম্ভাবনাময় জায়গা হচ্ছে ম্যানমেড ফাইবারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনারা জানেন যে চায়না যদি বাইরে অত বেশি তারা রপ্তানি করতে না পারে, আর আমরা যদি অধিক পরিমাণে গার্মেন্ট ভবিষ্যতে রপ্তানি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই কৃত্রিম তন্তু বেজ ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেখানে তৈরি করতে হবে। এবং সেখানে চায়না হচ্ছে গ্লোবাল লিডার, কাজে তারা যদি সেখানে ইনভেস্ট করলে হয়তো আমরা দেখব যে আমাদের রপ্তানি করার সুবিধা পাবে। আমার এখানে বিকেমিতে অনেক চাইনিজ ইনভেস্টর আসছে এবং আমরা এখানে যে বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট মিস্টার লিউ, তাকে আমরা কিন্তু মানে দায়িত্ব দিয়েছি ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য এবং আমাদের দিক থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেছি। কিন্তু আমরা কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু শুল্ক ছাড় দিয়ে হলেও কৃত্রিম তন্তুতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত বলে মনে করেন বিকেএমএর সভাপতি। স্পেশালি আমি সরকারকে অনুরোধ করব, ম্যানমেড ফাইবারে যারা ইনভেস্ট করতে আসবে তাদের জন্য আলাদা সেপারেট কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হোক। তাতে কি হবে, আমরা যে ম্যানমেড ফাইবারে হাই ভ্যালুড আইটেমগুলিতে পিছিয়ে আসি, তাইলে কিন্তু চাইনিজরা এসে যদি ওই জায়গাটা ইনভেস্ট করে, তাহলে দুইটা কাজ হবে। একটা হলো বাংলাদেশ থেকে ম্যানমেড ফাইবারের হাই ভ্যালুড আইটেমগুলি এক্সপোর্ট হবে। দ্বিতীয়ত হলো এটার যে টেকনোলজি, এই টেকনোলজিটা বাংলাদেশে আসলে আমাদের লোকজন দেখে ওখানে কিছু শিখবে এবং পরবর্তীতে আমাদের অন্য ইন্ডাস্ট্রিতেও এটা আমরা সেট আপ করার জন্য আমরা এটা সহযোগী ভূমিকা